নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। WBCS প্রিলিমস অ্যান্ড মেন্স দুটোর জন্যই পলিটিতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। এবং ফান্ডামেন্টাল রাইটসের মধ্যেও যে আর্টিকেলগুলি খুব ইম্পর্ট্যান্ট তার মধ্যে দুটি আর্টিকেল হলো আর্টিকেল 15 অ্যান্ড আর্টিকেল 16। আর্টিকেল 14-এর ব্যাপারে আমরা ডিটেলে ডিসকাশন করে নিয়েছি আমাদের প্রিভিয়াস ভিডিওতে, যার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আজকের আমাদের লেকচারের বিষয়বস্তু থাকবে আর্টিকেল 15 অ্যান্ড 16। এই আর্টিকেল দুটোকে আমরা ভীষণ ডিটেলে দেখব। প্রথমে আর্টিকেলগুলোর প্রভিশন, দেন এক্সেপশনস, কী কী ব্যতিক্রম রয়েছে, আর এক্সেপশন থেকেই প্রচুর কোশ্চেন্স ফর্ম হয়। তারপরে রিলেটেড অ্যামেন্ডমেন্টস, অ্যান্ড রিলেটেড কেস লজ, এবং এন্ডে গিয়ে আমরা দুটো আর্টিকেলের কম্প্যারেটিভ স্টাডি করব। আমি যখন প্রিভিয়াস লেকচারে আপনাদেরকে আর্টিকেল 14 বুঝিয়েছিলাম, তখন 14-এর সঙ্গে সঙ্গে আমি আর্টিকেল 17 অ্যান্ড 18 কমপ্লিট করেছিলাম। এবং সেই সময় আমি বলেছিলাম যে আর্টিকেল 15 অ্যান্ড 16কে আমরা কম্বাইন স্টাডি করব, বিকজ এখান থেকে আমাদের রিজার্ভেশন পলিসি ডেভেলপ হয়েছে এবং এর সঙ্গে অনেক কেস ল রিলেটেড আছে, প্লাস অ্যামেন্ডমেন্টসও রিলেটেড আছে, যেগুলোকে আজকে আমরা লেকচারে ডিটেল স্টাডি করব। এবং এই আর্টিকেলগুলোর ওপরে আর্টিকেল 14, 15, 16 অ্যান্ড 19, যেটা আমরা আগামী লেকচারে করব, এই চারটে আর্টিকেল যদি আপনার ক্লিয়ার থাকে, তাহলে WBCS এর প্রিলিমস এবং মেন্সে ফান্ডামেন্টাল রাইটের অ্যাটলিস্ট 90% MCQ আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। আমি একটা দুটো PIQ আপনাদের জন্য রেখেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি ধরনের কোশ্চেন্স আসছে। ওকে, তাহলে আমরা ফান্ডামেন্টাল রাইটসের চ্যাপ্টারে মুভ অন করি এবং আর্টিকেল 15টাকে দেখি। তো আর্টিকেল 15-এর কনস্টিটিউশনে যে টেক্সট আছে, ওখানে কি বলছে? প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশনের প্রহিবিশন অন গ্রাউন্ডস। তাহলে কোন কোন গ্রাউন্ডসের উপরে ডিসক্রিমিনেশন প্রহিবিটেড থাকবে, সেই গ্রাউন্ডসগুলো এই আর্টিকেলে মেনশনড আছে। সো হোয়াট আর দি গ্রাউন্ডস? রেস, কাস্ট, রিলিজিয়ান, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। তাহলে ইন শর্ট আমরা বলতে পারি গ্রাউন্ডস, আর এই মেমোনিকটা মনে রাখবেন, ক্রিস্প, CRRSP, চিপস খেলে যেরকম ক্রিস্প সাউন্ড আছে ওরকম ক্রিস্প। তো C ফর কাস্ট, R ফর রিলিজিয়ন, সেকেন্ড R ফর রেস, S ফর সেক্স অ্যান্ড P ফর প্লেস অফ বার্থ। ওকে, তাহলে কি বলছে? দ্য স্টেট শ্যাল নট, আবার শ্যাল ওয়ার্ড আসছে, তাহলে শ্যাল কি ডিনোট করবে? শ্যাল বোঝাবে যে এই প্রভিশনটা ম্যান্ডেটরি। ঠিক আছে, শ্যাল বোঝাবে দিস প্রভিশন ইজ ম্যান্ডেটরি। আচ্ছা, নেক্সট কি বোঝাচ্ছে দেখুন, ইট ইজ অ্যাপ্লিকেবল অনলি টু অ্যানি সিটিজেন বলা আছে, তাহলে এটা ফরেনারদের জন্য অ্যাপ্লাই হবে না।
এটা শুধুমাত্র অ্যাপ্লাই হবে সিটিজেনদের জন্য। তাহলে অ্যাপ্লিকেবল টু সিটিজেন অনলি, ঠিক আছে? ফরেনারদের জন্য অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? অ্যাপ্লিকেবল অনলি টু সিটিজেন। এখানে তাহলে আরেকবার কুইক রিভিশন করে নিই। তাহলে গ্রাউন্ডস মেনশন যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কাস্ট, রিলিজন, রেস, সেক্স, প্লেস অফ বার্থ, আর অ্যাপ্লিকেবল অনলি টু সিটিজেন। তাহলে স্টেটকে কি করছে? প্রোহিবিট করছে ফ্রম এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। এটা গেল আর্টিকেল 15। এবার আর্টিকেল 15টা শুধুমাত্র এইটুকু নয়, এর থেকে বড় আছে আর্টিকেলটা। এটা হচ্ছে আর্টিকেল 15-এর ক্লজ 1। এরপরে আছে আর্টিকেল 15 ক্লজ 2, 3, 4 অ্যান্ড আপ টু 6। সেগুলো আমরা এক এক করে দেখব। আচ্ছা, এখানে একটা কি পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন। দেখবেন এখানে কি কি যে গ্রাউন্ডসগুলো আছে তার মধ্যে কিন্তু রেসিডেন্স নেই। রেসিডেন্স ইজ নট মেনশন নেই রেসিডেন্সে। এইখানেই কিন্তু প্রিলিমসের কোশ্চেনের একটা ট্র্যাপ এক্সামিনার চাইলে ফেলে দিতে পারে আপনাদের জন্য। হয়তো কোশ্চেনটা এরকমভাবে ফর্ম করতে পারে, হুইচ অফ দ্য ফলোয়িং আর নট এ গ্রাউন্ডস অফ রেস্ট্রিকশন অন ফান্ডামেন্টাল রাইট আন্ডার আর্টিকেল 15, এরকমভাবে কোশ্চেন ফ্রেম করতে পারে। বা বলে দিতে পারে হুইচ অফ দ্য ফলোয়িং আর দি গ্রাউন্ডস অফ প্রহিবিটিং ডিসক্রিমিনেশন আন্ডার আর্টিকেল 15 দিয়ে একটা, দুটো, তিনটে, চারটে এরকম দিয়ে দিল, দিয়ে 1 and 2, 2 and 3 এরকম ফরম্যাটে কোশ্চেন করতে পারে, ঠিক আছে? ওই জন্য মনে রাখবেন যে রেসিডেন্স কিন্তু আর্টিকেল 15-এ মেনশন নেই। আর্টিকেল 16 এটাকে পাবো। আর্টিকেল 16-এর মধ্যে রেসিডেন্সকে ক্রাইটেরিয়া রাখা হয়েছে, কিন্তু আর্টিকেল 15-এ রেসিডেন্স ক্রাইটেরিয়া নয়। এইখানেই এক্সামিনার ট্র্যাপ দিতে পারে 15 আর 16-কে দুটোকে মিক্স করে। আর্টিকেল 15-এর নেক্সট প্রভিশন আর্টিকেল 15(2). এখানে কি বলছে যে ডিসক্রিমিনেশন আগের যে গ্রাউন্ডসগুলো আছে সেইগুলোতে তো করা যাবেই না, প্লাস যদি কোনো শপ থাকে, মানে দোকান, রেস্টুরেন্ট, কোনো পাবলিক প্লেস, কোনো ওয়েল মানে কুয়ো, এইগুলোর ক্ষেত্রেও কি হবে? ইউজকে রেস্ট্রিক্ট করা যাবে না। তার মানে যদি কোনো জায়গা ইজ ওপেন টু পাবলিকের জন্য ওপেন যদি থাকে, সেই ক্ষেত্রে কি হচ্ছে? কাস্ট, রেস, রিলিজিয়ান, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থের বেসিসে আমি কাউকে আটকাতে পারবো না, ঠিক আছে? তাহলে এইটা কি হচ্ছে? এটা অ্যাপ্লিকেবল টু প্রাইভেট প্লাস স্টেট, ঠিক আছে? আর্টিকেল 15-এর একটা স্পেশালিটি হচ্ছে আর্টিকেল 15 ইজ অলসো অ্যাপ্লিকেবল টু প্রাইভেট ইন্ডিভিজুয়াল। তো প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লিকেবল? ধরুন আমি একটা রেস্টুরেন্ট চালাচ্ছি, তাহলে আমি একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল, আমি স্টেটের পার্ট নই, আমি প্রাইভেট ইন্ডিভিজুয়াল। আমার রেস্টুরেন্ট, আমি এখানে একটা বোর্ড লাগিয়ে দিলাম যে এক্স কোনো একটা কাস্ট তারা আসবে না, বা ধরুন বললাম আমি ইউএসের মতো জায়গা বা ইন্ডিয়াতে আমি ধরলাম যে ব্ল্যাকরা আসবে না। তাহলে এটা আমি কি করছি? স্পেসিফিক্যালি রেসের বেসিসে, স্পেসিফিক্যালি কাস্টের বেসিসে আমি ডিসক্রিমিনেশন করছি এখানে। তাহলে এইটা প্রহিবিটেড, আমি এটা করতে পারি না। কারণ কি, যতই এটা আমার প্রাইভেট জায়গা হোক না কেন, আমি এটা কি করছি? পাবলিকের জন্য ওপেন করে রেখেছি, ঠিক আছে? এটা আমার প্রাইভেট ওনারশিপে থাকা সত্ত্বেও রেস্টুরেন্টটা কি হচ্ছে? ওপেন টু পাবলিক হচ্ছে। সেই জন্য আমি এখানে কোনো রকমের ডিসক্রিমিনেশন করতে পারবো না। এবার ধরুন এটা যদি আমার রেস্টুরেন্ট না হয়ে আমার পার্সোনাল সুইমিং পুল,
আমার বাড়ির উঠানের মধ্যে আমি একটা সুইমিং পুল বানালাম, এইটাতে আমি কাউকে অ্যালাউ করি না, এটাতে আমি নিজে ইউজ করি। এখানে কি আমি অন্যজনকে আসা আটকাতে পারবো? ডেফিনেটলি আটকাতে পারবো, কারণ এটা আমার নিজের ইউজের জন্য। ইট ইজ নট ওপেন টু পাবলিক। কিন্তু যদি এটি ওপেন টু পাবলিক হতো, সেক্ষেত্রে আমি এটাকে আটকাতে পারতাম না। আরেকটা এক্সাম্পল নিন, ধরুন আমি কেউ গ্রামে একটা কুয়ো বানিয়েছে, যেখান থেকে সবাই জল নিয়ে, এখানে গ্রামের জলের ক্রাইসিসে এবং গ্রামের সমস্ত গ্রামবাসী এখান থেকে জল নিয়ে ইউজ করে। এবার আমি কি বললাম যে না, পার্টিকুলার এই বাড়ির লোক এখান থেকে জল নিতে পারবে না, ঠিক আছে? তাহলে কি হলো? আমি এটা ডিসক্রিমিনেশন করছি, আমি এটা করতে পারি না। কিন্তু আমার ঘরের উঠানের মধ্যে লাগানো টিউব কল থেকে আমি বললাম যে কেউই এটা থেকে জল নেবে না, এটা আমার প্রাইভেট হয়ে গেল। এখানে আমি এটা করতে পারি, কিন্তু এখানে আমি এটা করতে পারি না। আশা করছি এই কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে যে আর্টিকেল 15(2) যে প্রাইভেট অ্যান্ড স্টেটের দুজনের ক্ষেত্রে রেস্ট্রিকশন লাগায়, এবং প্রাইভেট এবং স্টেটের মধ্যে ডিফারেন্সিয়েশনটা বোঝা গেল। নেক্সট আর্টিকেল ইজ আর্টিকেল 15(3). 15(3)তে কি বলছে? 15(3)তে বলছে যে স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। মনে করে দেখুন, আমি আর্টিকেল 14 বোঝানোর সময় আপনাদের বলেছিলাম যে আমরা শুধুমাত্র ইকুয়ালিটি বিফোর লতে ফোকাস করি না, আমরা ইকুয়াল প্রোটেকশন অফ লতেও ফোকাস করি। তাহলে আমি যদি কোনো ডিসঅ্যাডভান্টেজড সেকশনের জন্য স্পেশাল প্রভিশন না রাখি, তাহলে সোসাইটি অ্যাজ আ হোল এগোতে পারবে না। এই জন্য কনস্টিটিউশনেই আর্টিকেল 15(3)তে বলা আছে যে স্টেট ক্যান মেক স্পেশাল প্রভিশন ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। নেক্সট আর্টিকেল 15(4). আর্টিকেল 15(4)-এ সোশিয়ালি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যান্ড এসসি, শিডিউল্ড কাস্ট অ্যান্ড শিডিউল্ড ট্রাইবস জন্য স্পেশাল প্রভিশন বানানো যাবে। তাহলে সোশ্যালি অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস এবং এসসি এসটিদের জন্য স্পেশাল প্রভিশন কনস্টিটিউশন অ্যালাউ করছে। ইট ওয়াজ ইনসার্টেড বাই ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তাহলে এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না, আমরা ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951-এর থ্রু এটাকে ইন্ট্রোডিউস করি। এবং এইটার রিগার্ডিং একটা কেস ল আছে, চম্পাকম দোরাইরাজন কেস, ওটা আমি লেটার স্টেজে ডিসকাস করব। কিভাবে এই আর্টিকেলটা এলো, কিভাবে ওইটাকে চ্যালেঞ্জ করা হলো, এগুলো আমি এই আর্টিকেলটা শেষ করে আপনাদের বোঝাবো। সো লেকচারটা কন্টিনিউ করবেন। নেক্সট আর্টিকেল ইজ আর্টিকেল 15(5). এখানে কি বলা হলো যে সোশিয়ালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস বা এসসি এসটিস এদের জন্য কি করা হবে, এডুকেশনাল ইনস্টিটিউশনে সিটস রিজার্ভ থাকবে। তাহলে এখানে কি প্রাইভেট অ্যান্ড পাবলিক দুটোই হবে? ইয়েস, প্রাইভেট অ্যান্ড পাবলিক বোথ ইনস্টিটিউশনস উইল বি কভার্ড। প্রাইভেট প্লাস পাবলিক দুটো ইনস্টিটিউশন কভার্ড থাকবে। অনলি এক্সেপশন ইজ মাইনরিটি ইনস্টিটিউশন। মাইনরিটি ইনস্টিটিউশনে কিন্তু এই রিজার্ভেশনের ক্লজটা অ্যাপ্লিকেবল হবে না, কিন্তু প্রাইভেট অ্যান্ড পাবলিক দুটোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবার এক্সামিনার আপনাকে এখানেই ট্র্যাপে ফেলতে পারে, যে বললো যে প্রাইভেট ইনস্টিটিউশনে কি অ্যাপ্লিকেবল হবে, বা ল্যাঙ্গুয়েজটা এরকম দিতে পারে, প্রাইভেট ইনস্টিটিউশন কিন্তু গভর্নমেন্ট এডেড, এটা একটা বললো। আর একটা ট্র্যাপ আপনাকে দিতে পারে, প্রাইভেট ইনস্টিটিউশন আনএডেড।
মনে রাখবেন দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? দুটোতেই কি হবে, আমাকে ফিক্স পার্সেন্টেজ অফ সিট, যেমন 27% ফর ওবিসি, 15% ফর এসসিস অ্যান্ড অ্যারাউন্ড 8% অর 7.5% ফর এসটিস, এটা আমাকে মেনটেন করতে হবে। সেটা আমার এডেড ইনস্টিটিউশন হোক বা আনএডেড হোক, ঠিক আছে? কিন্তু এই জায়গায় এক্সামিনার আপনাকে ট্র্যাপে ফেলতে পারে, তো এই ডিফারেন্সিয়েশনটা মনে রাখবেন। অ্যান্ড লাস্ট আর্টিকেল, দ্যাট ইজ 15(6) এ আছে ইডাব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন। ইকোনমিক্যালি উইকার সেকশন আমরা কাদের বলবো? যারা প্রিভিয়াসলি মেনশন যে রিজার্ভেশনস আছে, দ্যাট ইজ ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, এসসিস, এসটিস, এই তিনটে ক্যাটাগরিতে পড়ে না, কিন্তু তাদের অ্যানুয়াল ইনকাম 8 লাখের নিচে আছে, তাদেরকে আমরা ইকোনমিক্যালি উইকার সেকশন বলি। বা সিম্পল ভাষায় বলতে গেলে যারা অলরেডি আনরিজার্ভড বা জেনারেল ক্যান্ডিডেট ছিল, তাদের মধ্যে থেকে যারা ইকোনমিক্যালি উইক তাদেরকে এই রিজার্ভেশনটা দেওয়া হয়েছে, হুইচ ইজ 10% অ্যাভোভ দি টোটাল রিজার্ভেশন অফ 50%, ঠিক আছে? তাহলে বাকি যে 50%-এর আনরিজার্ভ সিট থাকতো, তার মধ্যে থেকে 10% এখন ইডাব্লিউএস এর জন্য রিজার্ভ থাকবে। দিস ইজ ইন্ট্রোডিউসড বাই 103rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। এই অ্যামেন্ডমেন্টগুলো মনে রাখবেন যে কোন অ্যামেন্ডমেন্টে কী কী ইনসার্ট করা হয়েছে, ঠিক আছে? এখান থেকে কিন্তু এক্সামিনারের খুব ফেভারিট জায়গা, যেখান থেকে আপনাদের কোশ্চেন্স করতে পারে। ফাইনালি আর্টিকেল 15-এর অ্যাসপেক্টসগুলো হয়েছে, কি কি রেস্ট্রিকশনস আছে আমরা দেখলাম, আর কোন কোন অ্যামেন্ডমেন্টে কোন কোন আর্টিকেলে কি কি চেঞ্জেস করা হয়েছে সেটা আমরা দেখলাম। এবার আর্টিকেল 15-এর যে ফার্স্ট অ্যামেন্ডমেন্টটা এসেছিল, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, সেটা কিভাবে আসে? সেটা আসে চম্পাকম দোরাই রাজন কেস চম্পাকম দোরাই রাজন ভার্সেস স্টেট অফ ম্যাড্রাস, এই কেস থেকে। অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্সের প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে একটা ল ইনঅ্যাক্ট করা ছিল, যেটাকে বলা হতো কমিউনাল গভর্নমেন্ট অর্ডার। এখানে কি ছিল? এখানে এডুকেশনাল ইনস্টিটিউশনে কাস্ট অ্যান্ড রিলিজিয়নের বেসিসে রিজার্ভেশন দেওয়া হতো। এবার যখন কনস্টিটিউশন 1950-তে অ্যাপ্লিকেবল হয়ে গেল এবং আমি আর্টিকেল 15-এ কাস্ট প্লাস রিলিজিয়নের বেসিসে ডিসক্রিমিনেশনটাকে যখন আমি প্রহিবিট করে দিচ্ছি, তাহলে কি এই অর্ডারটা অ্যাপ্লিকেবল থাকে? কারণ এটা তো আমাদের কনস্টিটিউশনের ফান্ডামেন্টাল প্রিন্সিপালকেই ভায়োলেট করছে। তো এই নিয়ে যখন কেস হলো তখন সুপ্রিম কোর্ট অবজার্ভ করলো। আচ্ছা, তার আগে বলে দিই, গভর্নমেন্টের একটা পয়েন্ট অফ ভিউ ছিল যে আর্টিকেল 46 ডিপিএসপি আমি এখনো করাইনি, আপনাদের আগামী লেকচারগুলোতে করাবো। তো আর্টিকেল 46-এ ডিপিএসপিতে বলা হয়েছে প্রমোট দি ইন্টারেস্ট অফ উইকার সেকশন। তো এই প্রমোট দি ইন্টারেস্ট অফ উইকার সেকশনের জন্য এই অর্ডারটাকে গভর্নমেন্ট অ্যাজ আ ভ্যালিড ধরে নিচ্ছিল। সুপ্রিম কোর্ট বলল এই কেসে যে ফান্ডামেন্টাল রাইট আর সুপ্রিম দেন ডিপিএসপি। তাহলে ফান্ডামেন্টাল রাইটের স্টেটাসটা কি করে দিল? ডিপিএসপি থেকে বাড়িয়ে দিল, বললো ফান্ডামেন্টাল রাইট ইজ অলওয়েজ সুপেরিয়ার দেন ডিপিএসপি। আর এই যে অর্ডার ছিল কমিউনাল গভর্নমেন্ট অর্ডার অফ 1927, সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন দিস অর্ডার, এইটাকে খারিজ করে দেয়। এবার গভর্নমেন্টের কাছে দেখুন একটা এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল, তাকে উইকার সেকশনের ওয়েলফেয়ারের কথাও ভাবতে হবে, আবার সুপ্রিম কোর্টের অর্ডারটাকেও ভায়োলেট করতে পারবে না, কারণ ফান্ডামেন্টাল রাইট তাকে সুপ্রিম রাখতে হবে। এবং এই অর্ডারটা তখন সুপ্রিম কোর্ট নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করে দিয়েছে। তাহলে কি করবে?
এখানে সুপ্রিম কোর্ট একটা উইন্ডো ওপেন রেখেছিল। সেই উইন্ডোটা কি, যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু ফান্ডামেন্টাল রাইটটাকেই অ্যামেন্ড করে দেওয়া যায়, তাহলে কি হবে, তাহলে গভর্নমেন্ট সেরকম অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ নিতে পারে। ওই জন্যই কি হলো, এই অর্ডারের পরে ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আসে এবং আর্টিকেল 15(4) যেখানে সোশিয়ালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এসসিস অ্যান্ড এসটিদের জন্য স্পেশাল প্রভিশনের কথা বলা হয়। ঠিক আছে, আশা করছি আপনাদের আর্টিকেল 15-এর প্রত্যেকটা ধাপ ক্লিয়ার হয়েছে। আমরা আর্টিকেল 14-এ কী কী ডিসকাস করলাম? ফার্স্ট, দ্য প্রভিশনস অফ দি আর্টিকেল 14। তারপরে আমরা ডিসকাস করলাম যে আর্টিকেল 14-এর রেস্ট্রিকশনের গ্রাউন্ডস কী কী আছে। রেস্ট্রিকশনের গ্রাউন্ডসের জন্য এই নেমোনিকটা মনে রাখবেন, ক্রিস্প, হুইচ ইজ কাস্ট, রিলিজিয়ান, রেস, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। একটা যেটা ট্র্যাপের জায়গা, সেটা কি, রেসিডেন্স ইজ নট মেনশনড ইন আর্টিকেল 15, রেসিডেন্স আছে আর্টিকেল 16-এ। নেক্সট আরেকটা কি মনে রাখবো আমরা, যে আর্টিকেল 15 ইজ অ্যাপ্লিকেবল অ্যাগেনস্ট প্রাইভেট প্লাস স্টেট। আর একটা মনে রাখবেন, দুটো 15 আর 16-কে খুব সিম্পলি ওয়েতে যদি আপনি ডিস্টিংগুইশ করতে চান, 16 ইজ ফর পাবলিক এমপ্লয়মেন্ট অ্যান্ড 15 ইজ ফর এডুকেশনাল ইনস্টিটিউশন, এরকমভাবে মনে রাখতে পারেন, বা জেনারেল ডিসক্রিমিনেশন। আর চম্পাকম দোরাইরাজন কেস যদি বলে, তাহলে সবসময় মনে রাখবেন এটা কার সাথে রিলেটেড, এটা রিলেটেড আর্টিকেল 15-এর সাথে। তাহলে এবারে একটা এমসিকিউ দেখা যাক। এই কোয়েশ্চেনটা পড়ুন। আচ্ছা, কোয়েশ্চেনটা করার আগে আমি সাজেস্ট করব আপনারা ভিডিওটাকে কাইন্ডলি একটু পজ করে নিন, কোয়েশ্চেনটা পড়বেন, নিজে আগে অ্যান্সার করুন, দেন অ্যান্সারটাকে কমেন্ট সেকশনে লিখবেন। আচ্ছা, তাহলে আমি সলিউশন বলি। ইন ইন্ডিয়া, হুইচ ওয়ান অফ দি ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস was widely believed to be enacted to overcome the judicial interpretation of the fundamental rights? এক্ষুনি যেটা করালাম, জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন অফ ফান্ডামেন্টাল রাইটস কোন কেসে এসেছিল? চম্পাকম দোরাইরাজন কেসে। ঠিক আছে, এবং তার ফলে কোন অ্যামেন্ডমেন্ট এসেছিল? ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। তাহলে আমাদের অ্যান্সার এখানে হবে অপশান এ, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। এইটা দেখুন 2023-তে ইউপিএসসির কোশ্চেন। ঠিক আছে, এরকমই কোশ্চেন আসবে, ইনফ্যাক্ট বিসিএসেও এখন এই লেভেলেরই কোশ্চেন আসছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করে যাবেন। ওকে, লেটস মুভ অন টু আর্টিকেল 16। আর্টিকেল 16-কে ডিসকাস করার আগে আর্টিকেল 16-এর টেক্সটটা আমরা একবার পড়ে নিই। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ পাবলিক এমপ্লয়মেন্ট, এখানে পাবলিক এমপ্লয়মেন্ট, এটা কিন্তু তাহলে যেহেতু এখানে ক্লিয়ারলি পাবলিক এমপ্লয়মেন্ট কথাটা মেনশন করে দিয়েছে, দিস ইজ নট অ্যাপ্লিকেবল টু প্রাইভেট সিটিজেন। ঠিক আছে, প্রাইভেট ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। দেয়ার শ্যাল বি ইকুয়ালিটি, শ্যাল আছে তার মানে ম্যান্ডেটরি, শ্যাল বি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ফর অল সিটিজেন। অল সিটিজেনের কথা বলা হচ্ছে, তার মানে সিটিজেন ওয়ার্ডটা যখনই ইউজ করে দিল, তখনই আপনার মাথায় স্ট্রাইক করবে কি এটা ফরেনার্সদের জন্য নয়। ঠিক আছে, নট ফর ফরেনার্স, এটা ফরেনার্সদের জন্য নয়, অনলি সিটিজেন। ঠিক আছে, তাহলে আমি এখানে সামারি করতে পারি, আর্টিকেল 15 and 16 বোথ অ্যাপ্লিকেবল টু সিটিজেন অনলি। নেক্সট দেখুন কি বলছে, ম্যাটার্স রিলেটিং টু এমপ্লয়মেন্ট অর অ্যাপয়েন্টমেন্ট টু অ্যানি অফিস আন্ডার দি স্টেট। ঠিক আছে, প্রাইভেটের কথা এক্সক্লুডেড আছে, স্টেটের কথা বলছে। সেকেন্ড প্রভিশন কি বলছে, নো সিটিজেন শ্যাল অন গ্রাউন্ডস অনলি। আচ্ছা, 15-এও অনলি ওয়ার্ডটা ছিল, 16-এও অনলি ওয়ার্ডটা ছিল, এটা কি সিগনিফিকেন্স? অনলি ওয়ার্ডের সিগনিফিকেন্সটা কি?
অনলি বলতে বোঝাচ্ছে এখানে যে গ্রাউন্ডস বলা আছে সেই গ্রাউন্ডসের ওপরে রেস্ট্রিকশন, ডিসক্রিমিনেশন হবে না, সেই গ্রাউন্ডের ওপরে রেস্ট্রিকশন আছে, কিন্তু এই গ্রাউন্ডস প্লাস কম্বিনেশন অফ সামথিং এলস সেটা কিন্তু অ্যালাউড আছে। ঠিক আছে? ফর এক্সাম্পল ধরুন কোনো রিলিজিয়াস ইনস্টিটিউট আছে, সেখানে যদি আমি বলি যে একটা পার্টিকুলার রিলিজিয়ানের লোকই ওই পোস্টটা হোল্ড করবে, দ্যাট ইজ অ্যালাউড, কারণ এখানে শুধুমাত্র রিলিজিয়ান না, আদার ফ্যাক্টরস, কালচারাল হোমোজিনিটি, এইসব ফ্যাক্টরগুলোকেও ইনক্লুড করা হচ্ছে। তো সুতরাং শুধুমাত্র এই ক্রাইটেরিয়ার ওপরে বেস করে আমি যদি ডিসক্রিমিনেশন করি, দ্যাট উইল বি ইনভ্যালিড। বাট যদি আমি এর সাথে অন্য কোনো ক্রাইটেরিয়া থাকে হুইচ ইজ পারমিটেড বাই ল অবশ্যই, তাহলে সেটা অ্যালাউড হবে। সো দিস ইজ দি সিগনিফিকেন্স অফ ওয়ার্ড অনলি। এটা বারবার আসবে, ওই জন্য মনে রাখবেন। তাহলে এখানে কি কি গ্রাউন্ডস বলা আছে, একটা একটা করে আমরা এটাকে লিস্ট আউট করি। কি কি গ্রাউন্ডস বলা আছে? ফার্স্ট, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ। ঠিক আছে? এছাড়াও আছে কি? এছাড়াও আছে ডিসেন্ট অ্যান্ড রেসিডেন্স। তাহলে আর্টিকেল 15-এ ছিল শুধুমাত্র রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। 16-এ দুটো ক্রাইটেরিয়া অ্যাড করে দিয়েছে, একটা ডিসেন্ট অ্যান্ড সেকেন্ড ইজ রেসিডেন্স। ঠিক আছে? এই ডিফারেন্সটা, এই কি ডিফারেন্সটা মনে রাখবেন। এখান থেকে কিন্তু এক্সামিনার আপনাকে ট্র্যাপে ফেলবে। এই দুটো এক্সট্রা পয়েন্ট মনে রাখবেন। আর্টিকেল 16-এর ক্লজ 3-তে কি বলা আছে? আর্টিকেল 16-এর ক্লজ 3-তে বলছে যে রেসিডেন্সের ক্রাইটেরিয়াটা দেওয়া আছে, এই রেসিডেন্সের ক্রাইটেরিয়ার ওপরে ল একমাত্র পার্লিয়ামেন্ট বানাতে পারবে। তার মানে কি বলছে? ধরুন আমাদের WBPSC, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি যদি আজকে বলে, আমি নোটিফিকেশানে ক্লিয়ারলি লিখে দেব যে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা অ্যাপিয়ার করবে, এটা আনকনস্টিটিউশনাল, করতে পারে না। যদি প্লেসের রেস্ট্রিকশন দিতেই হয়, সেটা একমাত্র পার্লামেন্টই ল বানিয়ে করতে পারে, স্টেট গভর্নমেন্ট পারবে না। বা ধরুন অন্য কোনো স্টেটে, যে ফর এক্সাম্পল তামিলনাড়ু বলে দিলাম, তামিলনাড়ু বললো যে আমি অন্য স্টেটের কাউকে আমার স্টেট পিএসসির এক্সামে বসতে দেবো না, সেটা করা যাবে না। ঠিক আছে? রেসিডেন্সকে একমাত্র ক্রাইটেরিয়া বানিয়ে ল পার্লামেন্টই বানাতে পারে। নেক্সট আর্টিকেল 16(4) কি বলছে? 16(4) provides for reservation in public employment. তারপরে আর একটা ক্লজ আছে 4A, আর্টিকেল 16(4)(a). এখানে কি বলছে? প্রমোশন ইন জব। এখানে কিন্তু রিজার্ভেশন ইন এমপ্লয়মেন্ট, এটা রিক্রুটমেন্ট স্টেজের। আর 4A ইজ ফর প্রমোশন অফ SCs অ্যান্ড STs। আচ্ছা, এখানে মনে রাখবেন OBC এক্সক্লুডেড। প্রমোশন অফ SC অ্যান্ড ST, এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল 77th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আচ্ছা, প্রমোশনের সঙ্গে আর একটা অ্যামেন্ডমেন্ট অ্যাড আছে, দ্যাট ইজ 85th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে কনসিকুয়েন্সিয়াল সিনিয়রিটি।
অ্যান্ড 16(4)(b)তে বলা আছে ক্যারি ফরওয়ার্ড অফ ভ্যাকেন্সি। এটা কি ক্যারি ফরওয়ার্ড অফ ভ্যাকেন্সি? মানে ধরুন একটা রিক্রুটমেন্ট হলো বা একটা প্রমোশনের এক্সাম হলো ডিপার্টমেন্টাল, সেখানে দেখা যাচ্ছে যে এসটির জন্য রিজার্ভ সিটের মধ্যে 5টি সিট ভেকেন্ট পড়ে রইলো, কারণ ক্যান্ডিডেট নেই। অনেক সময় হয় কি, যেহেতু ওদের পপুলেশন কম, তাই অনেক সময় ক্যান্ডিডেট পাওয়া যায় না। তা দেখা গেল যে ক্যান্ডিডেট নেই, সেক্ষেত্রে কি হবে, এই সিটগুলোকে নেক্সট ভ্যাকেন্সি সাইকেলের জন্য ক্যারি ফরওয়ার্ড করা হবে। কখনো এটাকে কনভার্ট করে আনরিজার্ভ করে দেওয়া যাবে না, এটাকে নেক্সট ইয়ারে ক্যারি ফরওয়ার্ড করতে, এটাই সিম্পল। নেক্সট ইজ 16(6). দিস ইজ ইডাব্লিউএস। তাহলে ইডাব্লিউএসদের যে এমপ্লয়মেন্টের রিজার্ভেশন আছে সেটা আর্টিকেল 16(6)-এ আছে। 103rd আগেও বললাম, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের থ্রু এটাকে ইনক্লুড করা হয়েছে। তাহলে এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড পাবলিক এমপ্লয়মেন্ট, এই দুটোর ক্ষেত্রে যে রিজার্ভেশনের সিস্টেমটা ডেভেলপ হয়েছে, এই দুটোর বেসিস হচ্ছে আর্টিকেল 15 অ্যান্ড 16। আর আমি আর্টিকেল 14 পড়ানোর সময় বলেছিলাম যে ইন্ডিয়ান কনস্টিটিউশন এনভিসাজ ইকুয়ালিটি নট only a formal equality but substantive equality. এই জন্যই কি হচ্ছে, যখনই আমাকে কোনো সেকশন অফ সোসাইটির আপলিফটমেন্ট করতে হবে, তাহলে আমাকে তার জন্য কিছু স্পেশাল প্রভিশনস বানাতে হবে। ঠিক আছে, ইনিশিয়ালি আমাদের কনস্টিটিউশনে রিজার্ভেশন ওয়াজ গিভেন অনলি ফর এসসি অ্যান্ড এসটিজ, ওবিসির কনসেপ্টটা ছিল না। তো প্রথম ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন বসে, ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন, ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন স্ট্যাবলিশড হয় 1953-তে আন্ডার দি চেয়ারম্যানশিপ অফ শ্রী কাকা কালেলকার। নামটা মনে রাখবেন, কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে। ফার্স্ট ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন শ্রী কাকা কালেলকার। এই কমিশনের কি কি রেকমেন্ডেশন ছিল? মোস্ট ইম্পর্টেন্ট রেকমেন্ডেশন ওয়াজ রিজার্ভেশন ফর সোশিয়ালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস। ঠিক আছে, এটা রেকমেন্ডেশন ছিল। কিন্তু গভর্নমেন্ট এটার উপরে কোনো অ্যাকশন নেয়নি। তারপরে নেক্সট আসে সেকেন্ড কমিশন, সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন। সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? বিপি মন্ডল। ওই জন্য দেখবেন এই কমিশনটাকে অনেক সময় বলা হয় মন্ডল কমিশন, which was established in 1979. মন্ডল কমিশন কি রেকমেন্ড করে? মন্ডল কমিশন রেকমেন্ড করে 27% রিজার্ভেশন ফর ওবিসিস, যেটা আগে আমরা এসিবিসি বলছিলাম, সোশিয়ালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, ওটাকে এখানে ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস বলা হয়। তাহলে এখানে যদি 27% ইনক্রিজ হয়ে যায়, তাহলে আমাদের টোটাল রিজার্ভেশন কত পৌঁছে যাচ্ছে? 50% মার্ক টাচ করে যাচ্ছে। এটা ছিল সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন বা মন্ডল কমিশনের রেকমেন্ডেশন, যার উপরে অ্যাক্ট করে 1990s-তে ভিপি সিং গভর্নমেন্ট ওবিসি রিজার্ভেশন নিয়ে আসে।
এবার এই রিজার্ভেশনটা আনাতে সেই সময় কান্ট্রিতে অনেক পলিটিক্যাল টার্ময়েল হয়েছিল এবং এই ম্যাটারটা আলটিমেটলি কোর্টে পৌঁছায়। কোর্টে এই ম্যাটারটা প্রথম যে কেস সেটা হচ্ছে ইন্দিরা সাহানি কেস। এই কেসটা খুবই ইম্পর্টেন্ট, কেসটা মনে রাখবেন। এটাকে মন্ডল কেসও বলা হয়। কেস 1992, অলসো নোন অ্যাজ মন্ডল কেস। কিন্তু এমসিকিউতে থাকলে আপনার ইন্দিরা সাহানি কেস বলেই থাকবে, তো এই নামটাই মনে রাখুন, ইন্দিরা সাহানি কেস। এখানে কি করা হলো, ওবিসি রিজার্ভেশনকে চ্যালেঞ্জ করলো। ওবিসি রিজার্ভেশন চ্যালেঞ্জড, ঠিক আছে। সুপ্রিম কোর্ট কি বলল, যে না, ওবিসি রিজার্ভেশন দেওয়া যাবে। ওবিসি রিজার্ভেশন দেওয়া যাবে, কিন্তু এটা মনে রাখতে হবে এটা একটা ইনেবলিং প্রভিশন। এটা স্টেটের ওপরে কোনো ম্যান্ডেটারি কিছু নয়, এটা একটা ইনেবলারের মতো। আর কি করলো সুপ্রিম কোর্ট, ক্রিমি লেয়ার কনসেপ্ট ইন্ট্রোডিউস করলো। ক্রিমি লেয়ার বলতে কি বোঝায়, যেমন দুধের ওপরে ক্রিম জমে যায় লেয়ারে, ঠিক ওইভাবেই যারা অলরেডি ইকোনমিক্যালি আপলিফট হয়ে গেছে, যারা ওই ক্লাস অফ সোসাইটির মধ্যে যারা ফাইন্যান্সিয়ালি সোশ্যালি এগিয়ে গেছে, তারা যেন এই বেনিফিটটা না নেয়, শুধুমাত্র যারা ডাউন ট্রোডেন আছে তারাই যেন বেনিফিটটা নেয়। এই জন্য সুপ্রিম কোর্ট কী করলো, ক্রিমি লেয়ার কনসেপ্টটা ইন্ট্রোডিউস করলো। ওই জন্য দেখবেন যারা ওবিসির মধ্যে পড়ে তাদেরকে যে কোনো এক্সাম দিতে গেলে ওই ইয়ারের জন্য এনসিএল সার্টিফিকেট বা নন ক্রিমি লেয়ার সার্টিফিকেট ইস্যু করাতে হয়। আর সুপ্রিম কোর্ট আরেকটা ফান্ডামেন্টাল জিনিস বললো, যে প্রমোশনে রিজার্ভেশন অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র রিক্রুটমেন্টেই হবে। এবং এই পার্টটাকে, এই প্রমোশনে হবে না এই পার্টটাকে নালিফাই করার জন্য কি করা হলো, 77th অ্যান্ড 81st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাড করা হলো, ঠিক আছে। নেক্সট সুপ্রিম কোর্ট আরেকটা রেকমেন্ডেশন দিল, যে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস স্ট্যাবলিশ করতে বলা হয়েছে, যার ফলে 1993-তে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস স্ট্যাবলিশড হয় এবং অ্যাজ আ স্ট্যাচুটরি বডি এটাকে স্ট্যাবলিশ করা হয়। অ্যান্ড 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রু এটাকে কনস্টিটিউশনাল বডি করে দেওয়া হয়। ইন্দিরা সাহানি কেসের পরে আরেকটা কেস হয়, নাগরাজ কেস। এটাও খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। 2006-এ হয়েছিল এই কেসটা। এখানে কি বলা হলো, এখানে রিভিউ করতে বলা হলো এবং সুপ্রিম কোর্ট কিছু ক্রাইটেরিয়া বলে দেয়, যে স্টেট গভর্নমেন্ট চাইলেই যাকে তাকে ওবিসির মধ্যে ঢুকিয়ে দিতে পারেন। একটা খুব বড় প্রবলেম হয়ে গেছিল, যে পলিটিক্যাল মোটিভের জন্য কি করছিল, সবাই বিভিন্ন কাস্ট গ্রুপকে প্রমিস করছিল যে তারা ওবিসিতে ঢুকে যেতে পারে, এবং এর ফলে বিভিন্ন রকমভাবে অনেক কাস্ট গ্রুপ ঢুকে যায়, যার জন্য সুপ্রিম কোর্ট কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয়, যে যেগুলোর বেসিসে আপনি ডিসাইড করবেন যে এরা ওবিসির রিজার্ভেশন পাবে কি পাবে না, এবং এনসিবিসি সেটা আলটিমেটলি ফলো করে। সেই ক্রাইটেরিয়াগুলো কী ছিল, যে তাদের অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন নেই,
অ্যাডিকুয়েট রিপ্রেজেন্টেশন ইন গভর্নমেন্ট সার্ভিসেস নেই, তারা সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড রয়েছে, এরকম কিছু ক্রাইটেরিয়া সেট করে দেয় যার ওপর বেস করে এনসিপিসি রেকমেন্ড করে যে কোনো কাস্টকে ইনক্লুড করবে না এক্সক্লুড করবে। নেক্সট কেস ইজ জার্নেল সিং কেস। এখানে মনে রাখার একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ক্রিমিলিয়ার কনসেপ্ট ইন্ট্রোডিউস করতে বলেছিল ফর এসসি অ্যান্ড এসটি। এটা গভর্নমেন্ট এখনো ফলো করেনি, ঠিক আছে। এসসি এবং এসটিতে কোনো ক্রিমিলিয়ার কনসেপ্ট নেই, শুধুমাত্র ওবিসিতে আছে। অ্যান্ড লাস্ট কেস ইজ জনহিত অভিযান কেস। এই কেসটাকে ইডব্লিউএস কেসও বলা হয়। এখানে কি করা হয়েছিল, 103rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল, বা সিম্পলি বলতে গেলে ইডব্লিউএস রিজার্ভেশনকে চ্যালেঞ্জ করা হয়েছিল। সুপ্রিম কোর্ট এটাকে ভ্যালিড বলে, এবং সুপ্রিম কোর্ট যে লজিকগুলো দেয় যে ইডব্লিউএসটা একদম আলাদা ক্যাটাগরির জন্য, এখানে কোনো শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব বা ওবিসির রাইটকে ক্ষুণ্ণ করা হচ্ছে না, এটা সেপারেটলি দেওয়া হচ্ছে। আর ইকোনমিক আপলিফটমেন্ট, ইকোনমিক্যালি যারা ব্যাকওয়ার্ড রয়েছে তাদের জন্য রিজার্ভেশন দেওয়া যেতেই পারে, এইরকম কিছু ক্রাইটেরিয়া সুপ্রিম কোর্ট সেট করে দেয়, এবং ইডব্লিউএস রিজার্ভেশনটাকে সুপ্রিম কোর্ট ভ্যালিড বলে মান্য করে। তাহলে আমাদের আর্টিকেল 15 এবং 16 দুটোই শেষ হয়ে গেল। এবার আমরা একটা কুইক সামারি করে নিই এবং আর্টিকেল 15 এবং 16-এর একটা কম্পারেটিভ স্টাডি করব। তাহলে এখানে দেখুন, আর্টিকেল 15 অ্যান্ড 16 সাবজেক্ট ম্যাটার কি, জেনারেল ডিসক্রিমিনেশন, প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন, ঠিক আছে, জেনারেল ডিসক্রিমিনেশন প্রোহিবিট করছে। আর্টিকেল 16 বলছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, পাবলিক এমপ্লয়মেন্টে যেন সবাই ইকুয়াল অপরচুনিটি পায়। এর স্কোপ কি, জেনারেল পাবলিক লাইফ, এডুকেশন, অ্যাক্সেস টু পাবলিক প্লেসেস ইটিসি। আর 16-এর অনলি পাবলিক এমপ্লয়মেন্ট, এটাই একমাত্র এর ডোমেন। অ্যাপ্লিকেবল টু, এটাও অনলি সিটিজেন, এটাও অনলি সিটিজেন। এটা কার কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, 15 স্টেটের অ্যাগেনস্টে অ্যাপ্লিকেবল, অ্যান্ড প্রাইভেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। 16 অনলি স্টেট। কি কি গ্রাউন্ডসের ওপরে করা যেতে পারে, ক্রিস্প ফর্মুলাটা মনে রাখবেন, কাস্ট, রিলিজিয়ান, রেস, সেক্স, প্লেস অফ বার্থ, এই কটা। 16-এ 15-এর রিজনগুলো তো রয়েছেই, 15-এর গ্রাউন্ডসগুলো তো রয়েছেই, তার সঙ্গে দুটো অ্যাড হচ্ছে, ডিসেন্ট অ্যান্ড রেসিডেন্স, এই দুটো 16-এ এক্সট্রা অ্যাড হচ্ছে। ইউনিক গ্রাউন্ড ডাজ নট ইনক্লুড রেসিডেন্স অ্যান্ড ডিসেন্ট, ইনক্লুডস রেসিডেন্স অ্যান্ড ডিসেন্ট। স্পেশাল প্রভিশন কি আছে, ওমেন অ্যান্ড চিলড্রেন, সোশ্যাল ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস, এসসি এসটিজ, এডুকেশনাল ইনস্টিটিউশনে রিজার্ভেশন, অ্যান্ড ইডব্লিউএস। এখানে ব্যাকওয়ার্ড ক্লাসেস, প্রমোশন ফর এসসি এসসি, ক্যারি ফরওয়ার্ডের পলিসি রয়েছে, অ্যান্ড ইডব্লিউএস। অ্যাপ্লাইজ টু প্রাইভেট সেক্টর, 15 টু অ্যাপ্লিকেবল হবে, 16 নট অ্যাপ্লিকেবল। কনটেক্সট কি, মেনলি এডুকেশনাল ইনস্টিটিউশনের, আর এটা পাবলিক এমপ্লয়মেন্টের। ইম্পর্টেন্ট কেস ল, চম্পাকম দোরাইরাজন কেস, আর এখানে ইন্দিরা সাহানি কেস। এটাও ইনেবলিং প্রভিশন, এটাও ইনেবলিং প্রভিশন। হ্যাঁ, কোথায় এক্সামিনেশন ট্র্যাপ দিতে পারে, প্লেস অফ বার্থ এখানে ইনক্লুডেড, রেসিডেন্স নাই, এখানে দুটোই ইনক্লুডেড, রেসিডেন্স অ্যান্ড ডিসেন্ট। ঠিক আছে, সেশনটা এন্ড করার আগে আর্টিকেল 16-এর ওপরে আমরা একটা এমসিকিউ দেখে নিই। আপনারা আবার ভিডিওটাকে পজ করবেন এবং এই এমসিকিউটাকে নিজেরা সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার করবেন। তাহলে দেখি কোশ্চেনটা কি বলছে। কনসিডার দি ফলোয়িং স্টেটমেন্টস রিগার্ডিং আর্টিকেল 16 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। ফার্স্ট স্টেটমেন্ট, আর্টিকেল 16 guarantees equality of opportunity in matters of public employment only to citizen, only to citizen, একদম ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেটমেন্ট আমার কারেক্ট হলো। রিজার্ভেশন আন্ডার আর্টিকেল 16(4) ইজ ম্যান্ডেটরি ফর স্টেট,
ঠিক আছে, ম্যান্ডেটারি বলছে, এখানে একটু ডাউট হচ্ছে, তাহলে এটাকে পরে দেখছি। রেসিডেন্স ক্যান বি গ্রাউন্ড ফর ডিসক্রিমিনেশন ইন পাবলিক এমপ্লয়মেন্ট ইফ পার্লামেন্ট প্রোভাইড সো। তাহলে আমি কি বলেছিলাম, রেসিডেন্সকে গ্রাউন্ড করা যেতেই পারে, কিন্তু সেই লটা কে তৈরি করবে, পার্লামেন্ট করবে। তাহলে স্টেটমেন্ট 3ও কারেক্ট, 1ও কারেক্ট। 2তে এখানে কি বলছে, ম্যান্ডেটারি বলছে ফর স্টেট। আমি কি বলেছিলাম, এটা স্টেটের জন্য ইনেবলিং প্রভিশন। ঠিক আছে, এটা ইনেবলিং প্রভিশন। কোনো কমিউনিটি যদি ওবিসির মধ্যে যদি খুব অ্যাডভান্সড হয়ে যায়, স্টেট চাইলে তাকে রিজার্ভেশন না দিতে পারে। ফর এক্সাম্পল, যেটা ক্রিমিলিয়ারদের ক্ষেত্রে হচ্ছে, শুধুমাত্র ওবিসি এনসিএলরা রিজার্ভেশন বেনিফিট পায়। তাহলে 2 ইজ ফলস। তাহলে কারেক্ট স্টেটমেন্ট, তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে এখানে, অপশন বি, 1 and 3 অনলি। আশা করবো আর্টিকেল 15 and 16 আপনাদের কমপ্লিটলি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আর্টিকেল 15 and 16 দুটোই ডাব্লিউবিসিএস এর পার্সপেক্টিভ থেকে ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে প্রচুর কোশ্চেন্স আসে। আপনারা যদি ফান্ডামেন্টাল রাইটের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে থাকেন, তাহলে দেখবেন এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন এসেছে। এবং যদি আপনাদের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, ক্লাসের ফিডব্যাক দেবেন, এবং নেক্সট লেকচারের জন্য টিউন থাকুন। ওখানে আমি আর্টিকেল 19 ডিসকাস করব। থ্যাংক ইউ।